বলছে সল কাকে বলো? আমি এক্ষুনি বলেছি, যে সমস্ত কলয়েড সিস্টেমের বিস্তৃত দশা কঠিন কিন্তু বিস্তার মাধ্যম তরল। বিস্তৃত দশা কঠিন কিন্তু বিস্তার মাধ্যম তরল, তাকে বলা হচ্ছে সল। যেমন গোল্ড সল্ট, সিলভার সল্ট, তারপর সালফার সল্ট ইত্যাদি হচ্ছে সলের উদাহরণ। ঠিক উল্টোটা, অর্থাৎ যে এরোসল একটি কলয়েডীয় সিস্টেম যার বিস্তার মাধ্যমটা হচ্ছে গ্যাস বা বায়ু। আমি সল যখন বলছি সলের পুরোটাই এখানে আলোচনা করে নিই। সল বলেছি বা তাহলে এরোসল নিশ্চিতভাবে চলে আসবে। এরোসল হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ যার বিস্তৃত দশাটা হচ্ছে যার বিস্তার মাধ্যমটা হচ্ছে গ্যাস বা বায়ু। যে কলয়েড দ্রবণে বিস্তার মাধ্যম গ্যাসীয় তাকে এরোসল বলে। এরো মানে বাতাস, এয়ার, এই টার্মের সাথে মাথায় রাখবে, তাহলে এরোসল কথাটা তোমার চলে আসবে। বিস্তার মাধ্যমটা হচ্ছে গ্যাস বা বায়ু, তাকে এরোসল বলছে। এরোসল দুই প্রকারে হয়, এক হচ্ছে কঠিন এরোসল আর একটা হচ্ছে তরল এরোসল। এখন কঠিন এরোসল কাকে বলবো? এখন এরোসল মানে বিস্তার মাধ্যমটা গ্যাসীয় হবে এবং তার মধ্যে যদি কঠিন থাকে বিস্তৃত দশা হিসাবে, তখন সেটাকে হলো কঠিন এরোসল। যেমন ধোঁয়া ও বায়ুতে উপস্থিত ধূলিকণা মিশ্রিত বায়ুমণ্ডল বা বায়ু, সেটাকে আমরা বলছি কঠিন এরোসল। আর তরল এরোসল কাকে বলবো? বিস্তৃত দশা তরল আর বিস্তৃত দশাটা তরল হবে, বিস্তার মাধ্যমটা হবে গ্যাসীয়। যেমন কুয়াশা, মেঘ ইত্যাদি হচ্ছে তরল এরোসলের উদাহরণ। এখন এই যে তরল এরোসল আমরা পড়ছি, এই তরল এরোসলের তরল পদার্থটা কি হবে? সেটা জল হতে পারে বা অন্য কোনো রাসায়নিক পদার্থ হতে পারে। এই যদি জল হয়ে থাকে তখন সেটাকে বলা হবে হাইড্রোসল, আর অ্যালকোহল হয়ে থাকে তখন সেটাকে বলা হবে অ্যালকোসল বা অ্যালকোহল মিশ্রিত সল বা অ্যালকোসল। ঠিক একইভাবে কোলয়েডিয়ন কি? কোলয়েডিয়ন হচ্ছে, দেখো, অ্যালকোহল ও ইথারের মিশ্রণে 4% নাইট্রোসেলুলোজ মিশ্রিত করে উৎপন্ন সলকে মিশ্রণে উৎপন্ন সলকে কোলয়েডিয়ন বলে। অ্যালকোহল ও ইথারের মিশ্রণে, প্রত্যেকটাই দেখো জৈব তরল পদার্থ, এর সাথে তোমার 4% নাইট্রোসেলুলোজ কঠিন পদার্থের মিশ্রণে উৎপন্ন সলকে বলা হচ্ছে কোলয়েডিয়ন। এটা হচ্ছে একটা কঠিন এরোসলও তুমি বলতে পারো। এবার নেক্সট, কোলয়েডিয়নটা একটি পুরোপুরি আলাদা জিনিস, এটাকে আলাদাভাবে মাথায় রাখাটাই আমাদের সবথেকে ভালো। অ্যালকোহল ও ইথারের মিশ্রণে 4% নাইট্রোসেলুলোজ যদি মিশ্রিত অবস্থায় থেকে যে কলয়েড দ্রবণ উৎপন্ন করে তাকে কোলয়েডিয়ন বলা হয়। সল আর এর ঠিক পরেই আসছে জেল। সলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম বিস্তার মাধ্যম তরল, বিস্তৃত দশাটা কঠিন, আর জেলের ক্ষেত্রে ঠিক উল্টো। যে কলয়েড দ্রবণের বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম কঠিন তাকে জেল বলে। মানে ঠিক উল্টো। যেমন ধরো জিলেটিন, এগার এগার, সাবুদানা। পরীক্ষায় যেটা আমাদের প্রশ্ন আসে, সল এবং জেলের মধ্যে পার্থক্য লেখো। তাহলে সলের ক্ষেত্রে বিস্তার মাধ্যম তরল, বিস্তৃত দশা কঠিন, কিন্তু তোমার জেলের ক্ষেত্রে বিস্তার মাধ্যমটা হচ্ছে কঠিন কিন্তু বিস্তৃত দশাটা হচ্ছে তরল। এখন কিছু কিছু সল আছে, সেই সলকে যেমন ধরো স্টার্চ, যদি আমরা জলে উত্তপ্ত জলকে ফুটিয়ে গরম করে তার মধ্যে দ্রবণ মিশিয়ে দ্রবণ তৈরি করি, তখন সেটা সল হিসাবে থাকে। কিন্তু ওই সলকে যখন আবার ঠান্ডা করা হয়, মানে কিছু কিছু সল আছে যাকে ঠান্ডা করলে জেলে পরিণত হয়, কিন্তু জেলকে ঠান্ডা করো বা গরম করা হোক, কিন্তু জেলকে ঠান্ডা করলে তার কোনো পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকে না। তাহলে ডেফিনেশানগুলো বলবো, তারপরে তার সাথে আরেকটা বলবো, কিছু কিছু সল আছে যাদেরকে শীতল অবস্থায় আনলে জেলে পরিণত হয়, কিন্তু জেলকে শীতল করলে সলে রূপান্তরিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেক্সট যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে থিস্কোট্রপি। থিস্কোট্রপি কি? বলছে কিছু জেল আছে যেগুলি সাধারণ অবস্থায় ঘন, কিন্তু ঝাঁকুনি বা চাপ ইত্যাদি প্রয়োগের ফলে সেটা তরলে পরিণত হয় এবং এই অবস্থাটাকে কিছুক্ষণ রেখে দিলে সেটা তারা পূর্বের অবস্থায় পুনরায় ফিরে চলে আসে। এই ঘটনাকে বলা হচ্ছে থিস্কোট্রপি। মানে থিস্কোট্রপি অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে সাময়িকভাবে সান্দ্রতাকে হ্রাস করে দেয়া। যেমন ধরো মৌমাছির মধু অত্যন্ত গাঢ় এবং ঘন হয়, এটাকে যদি আমরা বারবার কোনো একটা যন্ত্রে নিয়ে ঘষতে থাকি বা ফাঁটতে থাকি, তাহলে যেটাকে ফাঁটা বলে, বা বারবার ওটাকে নাড়তে থাকি, তাহলে দেখা যাবে ওর ঘনত্বটা ক্রমশ মনে হচ্ছে যেন হ্রাস পাচ্ছে এবং পাতলা হচ্ছে, অর্থাৎ তার ভিসকোসিটি হ্রাস পাচ্ছে। এই ঘটনাকে বলছে থিস্কোট্রপি। এই অবস্থায় পাতলা হয়ে যাওয়া মধুকে যদি আবার আমরা কিছুক্ষণ সেটেল ডাউন হতে দিই, সে তার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
নেক্সট যেটা বলছে সিনেরেসিস, বলছে কোনো জেলকে কিছুক্ষণ রেখে দিলে সেটি ওর মধ্যে আবদ্ধ তরলকে নিঃসরণ করে, এই ঘটনাকে সিনেরেসিস বলে। কীরকম? লসিকা জমাট বাঁধা রক্ত থেকে এক ধরনের তরল নিঃসরণ করে। দেখবে আমাদের হাত বা কোনো অংশ কেটে গেলে সেখানে যখন রক্ত জমাট বেঁধে যায় সেখানে একটা হালকা হলুদ খড় ধোয়া জলের মতো সাদা অংশ বেরিয়ে আসে, ঠিক আছে? এই যে ঘটনা, এটাকেই বলছে তোমার সিনেরেসিস। ইমালশন কাকে বলে? ইমালশন আমরা জানি, ইমালশন নাথিং বাট এ কলয়েড, যার বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই তরল। বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম তরল এই রকম কলয়েড দ্রবণকে আমরা বলবো ইমালশন। অথবা তুমি এই ডেফিনেশনটাও বলতে পারো, একটি তরল পদার্থের মধ্যে অপর একটি অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে 10⁻⁵ থেকে 10⁻⁴ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে যে কলয়েড সিস্টেম গঠন করে বা কলয়েড সিস্টেম তৈরি করে তাকেই কলয়েড দ্রবণ বলে। একটি তরল পদার্থের মধ্যে অপর একটি তরল পদার্থ যেটা অমিশ্রণীয় ক্ষুদ্র ক্ষুদ্র কণারূপে 10⁻⁵ থেকে 10⁻⁴ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত অবস্থায় থেকে কলয়েড সিস্টেম গঠন করে তাকে ইমালশন বলে। ইমালশনে আবার প্রকারভেদ আছে, ইমালশন যখন আমরা পুরো ডিটেলসে আলোচনা করব সেখানে আমরা দেখতে পাবো। ফোম কাকে বলছি? অলরেডি এটা আমরা ফোম কাকে বলে পড়েছি, যে কলয়েড দ্রবণের বিস্তৃত দশা গ্যাস, বিস্তার মাধ্যম নয় কিন্তু বিস্তৃত দশা, কেকটাকে মনে মনে ভেবে নেবে, সেটাকে বলছে ফোম। যেমন ফোম আবার দুই প্রকারে হয়ে থাকে, এক হচ্ছে কঠিন ফোম আর এক হচ্ছে তরল ফোম। কঠিন ফোম কাকে বলছে? কঠিন বিস্তার মাধ্যমের মধ্যে গ্যাসীয় পদার্থ থাকলে তখন সেটাকে কঠিন ফোম, আর তরল বিস্তারের মধ্যে গ্যাসীয় পদার্থ বিস্তৃত অবস্থা থাকলে তখন সেটাকে বলছে তরল ফোম। উদাহরণ হচ্ছে সাবানের ফেনা। সাবানের ফেনা হচ্ছে তরল, বিস্তার মাধ্যম হচ্ছে জল বা তরল পদার্থ, আর সেখানে বায়ু বা গ্যাসীয় পদার্থ বিস্তৃত অবস্থায় থেকে তোমার ওই ফোমটা তৈরি করেছে বা কলয়েড দ্রবণটা তৈরি করেছে। নেক্সট যেটা আমরা চলে যাব, বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার আসক্তি অনুসারে কলয়েডের শ্রেণীবিভাগ। বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের প্রতি আসক্তি অনুসারে কলয়েড দ্রবণকে দুই ভাগে ভাগ করা হয়। বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের প্রতি আসক্তি অনুযায়ী আমরা কলয়েড দ্রবণকে দুটো ভাগে ভাগ করতে পারছি। এক হচ্ছে দ্রাবক আকর্ষী কলয়েড আর একটা হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েড। স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আর একটা ভাবে চলেছে, তাহলে দ্রাবক আকর্ষী কলয়েড কাকে বলবে এবং দ্রাবক বিকর্ষী কলয়েড কাকে বলবে? আমি একটা ডেফিনেশন এখানে লিখে দিয়েছি, যদি এই ডেফিনেশনটা বুঝতে পারি বা লিখতে পারি তাহলে আমাদের অপর আরেকটা যে ডেফিনেশন সেটা খুব সুন্দরভাবে আমরা লিখতে পারবো। যে কলয়েড দ্রবণ, ভেরি সিম্পল, যে কলয়েড দ্রবণে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের প্রতি তীব্র আসক্তি বর্তমান তাকে দ্রাবক আকর্ষী বা লায়োফিলিক দ্রাবক আকর্ষী। দ্রাবক আকর্ষীর বাংলা হচ্ছে তোমার লায়োফিলিক কলয়েড বলে। যেমন বিস্তার মাধ্যম এবং এই যে লায়োফিলিক কলয়েড পড়ছি, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম যদি সেখানে তরল হিসাবে জল থাকে তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক কলয়েড। যেমন গাম, স্টার্চ, জিলেটিন, প্রোটিন ইত্যাদি যখন জলীয় দ্রবণ অবস্থায় থাকে বা তরল অবস্থায় থাকে তখন তাদের বলা হচ্ছে দ্রাবক আকর্ষী কলয়েড। এদের স্থায়িত্ব অত্যন্ত বেশি এবং সহজেই প্রস্তুত করা যায়, এবং বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের প্রতি তীব্র আসক্তি থাকার জন্যই স্থায়িত্ব বেশি হয় এবং খুব সহজেই প্রস্তুত করা হয়। জাস্ট দুটোকে একসাথে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। নেক্সট যেটা বলছে দেখো, দ্রাবক বিকর্ষী কলয়েড কাকে বলবো? দ্রাবক বিকর্ষী কলয়েড তাদেরকে বলছে যে সমস্ত কলয়েডে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের প্রতি একেবারেই আসক্তি নেই, তাদেরকে বলা হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েড বা লায়োফোবিক কলয়েড। এখানে লায়োফোবিক কথাটা কিন্তু একটুখানি তোমাদের মাথায় রাখতে হবে। লায়োফোবিক আর লায়োফিলিক, লায়োফিলিক মানে হচ্ছে দ্রাবক আকর্ষী, লায়োফোবিক হাইড্রোফোবিয়া মানে আমরা জানি জলাতঙ্ক বা জলভীতি, তাহলে লায়োফিলিক হচ্ছে জল আকর্ষী বা দ্রাবক আকর্ষী, লায়োফোবিক মানে হচ্ছে জল বিকর্ষী বা জলাতঙ্ক মানে জলের প্রতি আসক্তি নেই বা দ্রাবকের প্রতি আসক্তি নেই। এই হিসাবে আমরা বলতে পারি যে দ্রাবক বিকর্ষী কলয়েডের উদাহরণ আমরা যেগুলো সল্ট বলেছিলাম, গোল্ড সল্ট, সিলভার সল্ট, ফেরিক হাইড্রক্সাইড সল্ট, এরা হচ্ছে তোমার দ্রাবক বিকর্ষী কলয়েড। কারণ এদের প্রস্তুতিটা অত্যন্ত কঠিন এবং স্থায়িত্ব অত্যন্ত কম, কিছুক্ষণ রেখে দিলেই বা সামান্য পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলেই ওরা সহজেই থিতিয়ে পড়ে। নেক্সট যেটা চলে যাব আমরা, দ্রাবক আকর্ষী কলয়েড
এখানে কয়েকটা প্রশ্ন আমি বলেছি। দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্ব দ্রাবক বিকর্ষী কলয়েডের তুলনায় বেশি হয় কেন? দ্রাবক আকর্ষী কলয়েড আর দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্বের অন্যতম প্রধান কারণ একটা, দুটোর ক্ষেত্রেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে কলয়েড কণার আধান। অর্থাৎ নির্দিষ্ট কোনো দ্রাবকণা যদি 10⁻⁻7 থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হিসাবে কোনো বিস্তার মাধ্যমে বিস্তৃত অবস্থা থেকে কলয়েড দ্রবণ প্রস্তুত করে, তখন সেটাকে কলয়েড দ্রবণ বলে। অর্থাৎ দ্রাবক আকর্ষী কলয়েড এবং দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্বের অন্যতম প্রধান কারণ হচ্ছে কলয়েড কণার আধান। এবং কলয়েড কণাগুলো নির্দিষ্ট আধানে আধানগ্রস্ত হওয়ার ফলে কলয়েড কণাগুলির মধ্যে বিকর্ষণ বল কাজ করে। মনে করো যদি সে ধনাত্মক আধানগ্রস্ত, সোডিয়াম প্লাস আয়ন থাকে না, যদি সেটা ধনাত্মক আধানগ্রস্ত হতো তাহলে ওই কলয়েড কণাগুলি পরস্পরকে বিকর্ষণ করবে এবং এই বিকর্ষণজনিত কারণে তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় কণায় পরিণত হতে পারবে না। যদি বড় কণায় পরিণত হয়ে যেত তাহলে কিন্তু অভিকর্ষ বলের প্রভাবে নিচে থিতিয়ে পড়তো, অর্থাৎ কলয়েডের তঞ্চন ঘটতো। এটা তোমার দ্রাবক আকর্ষী কলয়েড এবং দ্রাবক বিকর্ষী কলয়েড দুটোর ক্ষেত্রেই স্থায়িত্বের একটা করে কারণ। কিন্তু এটা তো গেল দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী দুটো কলয়েডের স্থায়িত্বের প্রধান কারণ হচ্ছে তার কলয়েড কণার আধান। কলয়েড কণাগুলো নির্দিষ্ট আধানে আধানগ্রস্ত হওয়ার ফলে ওই কলয়েড কণাগুলি একে অপরকে সম আধানযুক্ত কলয়েড কণাগুলি একে অপরকে বিকর্ষণ করে, ফলে তারা একসাথে জোটবদ্ধ হয়ে বড় কণায় পরিণত হয়ে থিতিয়ে পড়তে পারে না। তাই দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী দুটো কলয়েডই স্থায়ী। কিন্তু দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে আরেকটা, এই কলয়েড কণার আধান ছাড়াও আরেকটা অন্যতম স্থায়িত্বের কারণ যেটা হচ্ছে সেটা হলো কলয়েড কণাগুলিকে নির্দিষ্ট সংখ্যক দ্রাবক অণু চতুর্দিক থেকে ঘিরে ধরে পরিবেষ্টিত অবস্থায় থাকে। অর্থাৎ কলয়েড কণার দ্রাবকায়ন বা সলভেশন ঘটে। এখন যদি মনে করি একটা ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড কণা আমরা বিবেচনা করেছি। এই ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড কণাকে চারদিক থেকে বর্মের মতো একটা দ্রাবক অণু, যদি জলীয় দ্রবণ হতো তাহলে জলের অণু ঘিরে থাকবে, বা অ্যালকোহলের দ্রবণ হয় তাহলে অ্যালকোহলের অণু ঘিরে থাকবে। এইরূপ নির্দিষ্ট সংখ্যক দ্রাবক অণু কলয়েড কণাগুলিকে চতুর্দিক থেকে সুষমভাবে পরিবেষ্টন করে থাকার ফলে কলয়েড কণা দ্রাবকায়ন ঘটে। এই দ্রাবকায়ন ঘটার কারণেই দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্ব দ্রাবক বিকর্ষী কলয়েডের থেকে বেশি। কিন্তু এই দ্রাবকায়নের ঘটনা কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে কোনোভাবেই দেখা যায় না। নেক্সট যেটা প্রশ্ন বলেছে দেখো, দ্রাবক আকর্ষী কলয়েডের পরাবর্ত প্রকৃতির, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েড অপরাবর্ত প্রকৃতির। ব্যাখ্যা করো। পরাবর্ত অপরাবর্ত মানে কি? উভমুখী। অর্থাৎ দ্রাবক আকর্ষী কলয়েডের উপস্থিত কলয়েড কণাগুলিকে তঞ্চন ঘটিয়ে যদি পৃথক করা হয় এবং পৃথক করার পর সেই কলয়েড কণা এবং বিস্তার মাধ্যম দুটোকে পুনরায় মিশ্রিত করলে আবার দ্রাবক আকর্ষী কলয়েড তৈরি হতে পারে। অর্থাৎ এই প্রক্রিয়া বারবার করা যেতে পারে। অর্থাৎ একবার কলয়েড দ্রবণ প্রস্তুতি, পুনরায় সেই কলয়েড দ্রবণ থেকে দ্রাবকণাগুলিকে পৃথক করে আলাদা করা, পুনরায় তাদেরকে আবার একসাথে মিশিয়ে কলয়েড দ্রবণ বা দ্রাবক আকর্ষী কলয়েড প্রস্তুত করা যেতে পারে। কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে একবার দ্রাবক বিকর্ষী কলয়েড দ্রবণ প্রস্তুত হয়ে গেলে সেখান থেকে আমরা আর দ্রাবকণাগুলিকে পৃথক করতে পারবো না, বা পৃথক করার পর সেই দ্রাবকণাগুলিকে বিস্তার মাধ্যমে পুনরায় মিশিয়ে আর দ্রাবক বিকর্ষী কলয়েড কিন্তু আমরা প্রস্তুত করতে পারবো না। তাই দ্রাবক আকর্ষী কলয়েডকে বলা হচ্ছে পরাবর্ত প্রকৃতির, আর দ্রাবক বিকর্ষী কলয়েডকে বলা হচ্ছে অপরাবর্ত প্রকৃতির। এখানে আরেকটা প্রশ্ন আমি নিয়েছি, বা তোমাদের এটা পড়তে হবে, লিখতে হবে না, যা শুধু বুঝে রেডি করে রাখলেই হবে। দ্রাবক আকর্ষী কলয়েড ও দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে পার্থক্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির ওপর উল্লেখ করে লেখো। কীরকম? বিস্তৃত দশার প্রকৃতি। এখন দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে যেটা দেখা গেছে, বিস্তৃত দশাগুলো সাধারণত জৈব পদার্থ হিসাবে নেওয়া হয়। যেমন ধরো স্টার্চ, জিলেটিন, অ্যাগার অ্যাগার প্রত্যেকটাই হচ্ছে তোমার জৈব পদার্থ। কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে যেমন গোল্ড সল্ট, সিলভার সল্ট বা সালফার সল্ট, আর্সেনাইড সল্ট প্রত্যেকটাই হচ্ছে অজৈব পদার্থ। অর্থাৎ অজৈব পদার্থ নির্দিষ্ট বিস্তার মাধ্যমে দ্রবীভূত করেই আমরা দ্রাবক বিকর্ষী কলয়েড প্রস্তুত করে থাকি।
পরেরটা যেটা বলছে দেখো, প্রস্তুতি। দ্রাবক আকর্ষী কলয়েডের প্রস্তুতি অত্যন্ত সহজ, অর্থাৎ বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমকে পরস্পরের মধ্যে মিশিয়ে একটুখানি ঝাঁকালেই তোমার দ্রাবক আকর্ষী কলয়েড তৈরি হয়। কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে প্রস্তুতিটা অত্যন্ত সহজ নয়। বিভিন্ন রকম পদ্ধতি, অর্থাৎ বিশেষ করে রাসায়নিক পদ্ধতি বা উত্তাপন এইরকম কোনো ভৌত পদ্ধতির অবলম্বন করে দ্রাবক বিকর্ষী কলয়েড প্রস্তুত করা হয়। দৃশ্যমানতা। দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে কলয়েড কণাগুলিকে খালি চোখে পরাঅণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে তোমার আমরা যেটা বলছিলাম দৃশ্যমানতা, দ্রাবক আকর্ষী কলয়েডে উপস্থিত কলয়েড কণাগুলিকে পরাঅণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডে কলয়েড কণাগুলিকে পরাঅণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সহজেই দেখা যায়। দ্রাবকায়ন। দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে কলয়েড কণাগুলিকে দ্রাবক অণু বা বিস্তার মাধ্যম তার চতুর্দিক থেকে ঘিরে ধরে, অর্থাৎ তার দ্রাবকায়ন ঘটে, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডে কলয়েড কণার কোনো দ্রাবকায়ন ঘটে না। যে কারণেই দ্রাবক আকর্ষী কলয়েড দ্রাবক বিকর্ষী কলয়েড থেকে অধিকতর স্থায়ী। স্থায়িত্ব। দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্ব দ্রাবক বিকর্ষী কলয়েডের তুলনায় অনেক বেশি, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্ব দ্রাবক আকর্ষী কলয়েডের তুলনায় কম। সান্দ্রতা। দ্রাবক আকর্ষী কলয়েডের সান্দ্রতা বিস্তার মাধ্যম অপেক্ষা বেশি হয়, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্ব বিস্তার মাধ্যমের প্রায় সমান হয়। পৃষ্ঠটান। দ্রাবক আকর্ষী কলয়েডের পৃষ্ঠটান বিশুদ্ধ বিস্তার মাধ্যম অপেক্ষা কম হয়, কিন্তু দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে পৃষ্ঠটানটা প্রায় বিস্তার মাধ্যমের ন্যায় একই থাকে। টিন্ডাল প্রভাব। দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে টিন্ডাল প্রভাব সুস্পষ্ট নয়, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে টিন্ডাল প্রভাব সুস্পষ্ট। জেল গঠন। দ্রাবক আকর্ষী কলয়েড সহজেই জেল গঠন করে, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েড সহজেই জেল গঠন করে না। তঞ্চন। দ্রাবক আকর্ষী কলয়েডের তঞ্চন সহজে ঘটে না, অর্থাৎ এর তঞ্চন ঘটাতে গেলে অধিক মাত্রায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রয়োজন ঘটে, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের তঞ্চন ঘটাতে গেলেই খুব সামান্য পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা উত্তাপ প্রয়োগ করলেই সহজেই তঞ্চিত হয়ে যায়। এই হচ্ছে দ্রাবক আকর্ষী কলয়েড এবং দ্রাবক বিকর্ষী কলয়েডের বৈশিষ্ট্যমূলক পার্থক্য। পরের কোশ্চেন যেটা বলছে দেখো, দ্রাবক আকর্ষী কলয়েডের তঞ্চনের জন্য অধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রয়োজন হয় কেন? আমি এখানে ছোট্ট করে হিন্টস দিয়ে দিয়েছি। দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্বের অন্যতম কারণ হলো দ্রাবক সংযোজন বা দ্রাবকায়ন, আর হচ্ছে কলয়েড কণার আধান। এই দুটো জিনিসকে যদি আমরা ব্রেক করতে পারি তবেই তার তঞ্চন ঘটবে। অর্থাৎ দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্বের প্রধান দুটি কারণ হলো দ্রাবক আকর্ষী কলয়েডে কলয়েড কণার আধান এবং কলয়েড কণার দ্রাবকায়ন। এখন দ্রাবক আকর্ষী কলয়েডের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কলয়েড দ্রবণকে ঘিরে যে নির্দিষ্ট সংখ্যক দ্রাবক অণু আছে, সেই নির্দিষ্ট সংখ্যক দ্রাবক অণুর অপসারণ ঘটাতে কিছু পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওখানে ব্যয় হয়ে যাবে। এইভাবে দ্রাবক আয়নকে অপসারণ করার পর বা দূরীভূত করার পর কলয়েড কণার আধানের বিপরীত আধানযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওই কলয়েড কণার আধানকে প্রশমিত করবে। তখন কলয়েড কণার আধান যেই প্রশমিত হয়ে গেল, তখন কলয়েড কণাগুলির মধ্যে বিকর্ষণ বল একেবারে লুপ্ত হবে, ফলে তারা ভ্যান্ডার ওয়াল আকর্ষণ বলের প্রভাবে একে অপরের কাছাকাছি আসবে এবং ছোট ছোট কলয়েড কণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ বড় কণায় পরিণত হবে। এই বৃহৎ বড় কণায় পরিণত হলে অভিকর্ষ বলের প্রভাবে তারা তৃতীয় পড়বে এবং কলয়েড কণা তঞ্চন ঘটবে। অর্থাৎ এই কারণেই আমরা বলতে পারি যে দ্রাবক আকর্ষী কলয়েডের তঞ্চনের জন্য অধিক মাত্রায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রয়োজন, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে দ্রাবকায়ন ঘটে না, শুধুমাত্র তার কলয়েড কণার আধানই তার স্থায়িত্বের অন্যতম কারণ। তাই অল্প পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলেই কলয়েড কণার আধানকে তারা প্রশমিত করে, ফলে কলয়েড কণাগুলি একে অপরের সংস্পর্শে আসে এবং জোট বেঁধে তোমার বড় কণায় পরিণত হয় এবং অভিকর্ষ বলের প্রভাবে থিতিয়ে পড়ে, পরে কলয়েড দ্রবণ অস্থায়ী হয়। এবার এখানে আরেকটা প্রশ্ন আমি এখানে দিয়েছি, সল্টিং আউট কি?
দ্রাবক আকর্ষী কলয়েডে সামান্য পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে তার স্থায়িত্বের কোনো ব্যাঘাত ঘটে না, কিন্তু এ ধরনের কলয়েডে উপযুক্ত পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করে রেখে দিলে বিস্তৃত দশা থিতিয়ে পড়ে এবং অধক্ষেপণ ঘটে বা বিস্তৃত দশার অধক্ষেপণ ঘটে। এই ঘটনাকে বলা হচ্ছে সল্টিং আউট। আরেকটা প্রশ্ন, অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। দেখো, কলয়েডের তঞ্চন কাকে বলে? এই কলয়েডের তঞ্চন সংক্রান্ত সুলজে-হার্ডির সূত্রগুলি লেখো। অর্থাৎ কোনো তঞ্চনে যদি ডেফিনেশনটা বলতে বলা হয়, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে কলয়েডের বিস্তৃত দশার অধক্ষিপ্ত হওয়ার ঘটনাকে, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে কলয়েড দ্রবণের বিস্তৃত দশার অধক্ষিপ্ত হওয়ার ঘটনাকে তঞ্চন বলে। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে এই তঞ্চন ঘটছে তাকে তঞ্চনকারী পদার্থ বলা হয়ে থাকে। এবার সুলজে-হার্ডি নিয়মটা কি বলছে দেখো, বলছে কলয়েড কণার আধানের বিপরীত আধানগ্রস্ত কণাই তঞ্চনের জন্য দায়ী। অর্থাৎ কোনো একটা কলয়েডের তঞ্চন ঘটাতে গেলে তার কলয়েড কণাগুলির যে আধান, ওই আধানের বিপরীতগ্রস্ত আধান যদি আমরা বিপরীত আধানগ্রস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি আমরা যোগ করি তবেই তঞ্চন ঘটবে। আবার বিপরীত আধানগ্রস্ত আয়নের আধানের পরিমাণ যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। একটা ছোট্ট এক্সাম্পল হিসাবে যদি বলা যায়, AS2S3 ঋণাত্মক কলয়েড, একদম মাথায় ধরে রেখে দেবে, AS2S3 ঋণাত্মক কলয়েড। এখন এই ঋণাত্মক আধান বিশিষ্ট কলয়েডের তঞ্চনের জন্য ধনাত্মক আধানগ্রস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রয়োজন, এবং ওই ধনাত্মক আধান বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ধনাত্মক আধানের পরিমাণ যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। অর্থাৎ এখন AS2S3 সলের যদি তঞ্চন ঘটাতে হয় তাহলে অ্যালুমিনিয়াম 3+, বেরিয়াম 2+, সোডিয়াম 2+ আয়ন প্রত্যেকটাই, এটা যদি ঋণাত্মক আধানগ্রস্ত কলয়েড হয় তাহলে ধনাত্মক আধান এরা প্রত্যেকেই তঞ্চন ঘটাতে সমর্থ হবে। প্রথম সূত্র হলো সুলজে-হার্ডি নিয়ম অনুযায়ী। এবং বিপরীত আধানগ্রস্ত আয়নের বিপরীত আধানের পরিমাণ যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। অ্যালুমিনিয়ামের 3+, বেরিয়ামের 2+, আর সোডিয়ামের 1+, এদের প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো এখানে 3+, তাহলে এর আধান সবথেকে বেশি, তার মানে এর তঞ্চন ক্ষমতা সবথেকে বেশি। তারপর 2+, এর 2 একক ধনাত্মক আধান, এর তঞ্চন ক্ষমতা একটু কম। আর সোডিয়াম প্লাস আয়ন, এর ধনাত্মক আধান 1 একক, এর তঞ্চন ক্ষমতা সবথেকে কম। নেক্সট যেটা আমরা চলে যাব, একটা HW তোমাদের আমি দিয়েছি, সেটা তোমরা নিজেরা করবে। FeOH3 সলের তঞ্চনের জন্য সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে কোনটি অধিক কার্যকরী এবং কেন? এখানে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডকে ভাঙি সেটা হবে Na+ এবং Cl-। এখানেও হয়ে যাবে দুটো Na+ এবং SO4 2-। আমি এখানে হিন্টস দিয়ে দিয়েছি যে FeOH3 ধনাত্মক কলয়েড বা ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড কণা উৎপন্ন করে। অর্থাৎ সুলজে-হার্ডি নিয়ম অনুযায়ী ধনাত্মক আধানগ্রস্ত কোনো কলয়েডের তঞ্চনের জন্য ঋণাত্মক আধানগ্রস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রয়োজন, এবং ঋণাত্মক আধানগ্রস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঋণাত্মক আধানের পরিমাণ যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন আয়ন Na+ এবং Cl-, আর সোডিয়াম সালফেট থেকে উৎপন্ন Na+ এবং SO4 2- আয়নের মধ্যে Cl- এবং SO4 2- আয়ন তঞ্চনের জন্য দায়ী হবে। কিন্তু SO4 2- আয়নের ঋণাত্মক আধানের পরিমাণ বেশি হওয়ার জন্য ওর তঞ্চন ক্ষমতা বেশি হবে, অর্থাৎ Na2SO4 এর তঞ্চন ক্ষমতা NaCl অপেক্ষা বেশি হবে। দেখো পরের আরেকটা এখানে HW দেওয়া হয়েছে। FeOH3 সলের তঞ্চনের জন্য নিচের কোণগুলির সক্রিয়তা, নিচের আয়নগুলির সক্রিয়তার অধক্রমে সাজাও। আমি আগেই এটা বলে দিচ্ছি, ধনাত্মক আধানগ্রস্ত কলয়েডের একটা দ্রবণ তৈরি করে, তাহলে ধনাত্মক আধানগ্রস্ত আয়নের তঞ্চনের জন্য ঋণাত্মক আধানগ্রস্ত আয়নের প্রয়োজন হবে, এবং ঋণাত্মক আধানগ্রস্ত আয়নের ঋণাত্মক আধানের পরিমাণ যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। তাহলে এখান থেকে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, এটার ঋণাত্মক আধান 4 একক, তার মানে এর তঞ্চন ক্ষমতা সব থেকে বেশি। এর 3 একক, এর তঞ্চন ক্ষমতা তারপরে হবে। এর 2 একক, এটা তারপরে হবে। আর এটা 4 নম্বর সব থেকে, তাহলে সবার আগে আসবে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা। এবার এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে রক্ত অ্যালবুমিনের ঋণাত্মক কলয়েড, এর জন্য নিচের কোনটি অধিক কার্যকরী হবে? এর তঞ্চনের জন্য নিচের কোনটি অধিক কার্যকরী হবে? পরিষ্কার বলে দিয়েছে ঋণাত্মক কলয়েড। তাহলে ঋণাত্মক কলয়েড
কলয়েডের তঞ্চনের জন্য ধনাত্মক আধানগ্রস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে এটা যদি বিয়োজিত হয় অ্যালুমিনিয়াম 3+, তার সাথে SO4 2-, আর এটা বিয়োজিত হলে বেরিয়াম 2+, আর এখানে Cl-। তাহলে এই যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে, তাহলে এখান থেকে আগেই আমাদের বলতে হবে যে সুলজাহাটির নিয়ম অনুযায়ী যেহেতু রক্ত ঋণাত্মক আধানগ্রস্ত কলয়েড কণা, এর তঞ্চনের জন্য ধনাত্মক আধানগ্রস্ত আয়নের প্রয়োজন, এবং ধনাত্মক আধানগ্রস্ত আয়নের ধনাত্মক আধানের পরিমাণ যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। এখন Al2SO4 থেকে উৎপন্ন ধনাত্মক আধানগ্রস্ত আয়ন Al3+, এবং বেরিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন আয়ন বেরিয়াম 2+। এখন বেরিয়াম 2+ আয়নের থেকে Al3+ আয়নের ধনাত্মক আধানের পরিমাণ বেশি হওয়ার জন্য তো ওর তঞ্চন ক্ষমতা বেশি হবে, অর্থাৎ Al2SO4 তঞ্চন ক্ষমতা বেশি হবে। এটাই বলে আজকে আমাদের এখানে শেষ করব। নেক্সট দিন আমরা পৃষ্ঠতলীয় রসায়ন শেষ করে দেবো।